আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কলকাতা পুলিশ কনস্টেবল যে ইন্টারভিউ খুব শীঘ্রই হতে চলেছে, সেটা সম্পর্কেই আমার আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো যে পুরোটা তোমরা মন দিয়ে দেখো। আশা করি যতটা তোমাদের ডাউট আছে বা যতটা তোমাদের চিন্তা রয়েছে যে কিভাবে কি প্রিপারেশন নেব, কোথা থেকে কি শুরু করব, কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের চিন্তাটা দূর হবে, সেটা কিন্তু আমি সমস্তটাই আজকে ভিডিওতে আলোচনা করে দেবো। তো শুরু করার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। 2023 তোমাদেরকে যা দিতে পারেনি 2024 যেন সেটা দিতে পারে। অবশ্যই সেটা তোমার নিজের চেষ্টায়, তুমি যেটা 2023-এ পাওনি সেটি 2024-এ পাও, এবং নিজের জীবন যেটা ইচ্ছে আছে, স্বপ্ন আছে, লক্ষ্য আছে, সেটা পূরণ হোক। এবং ভালো থাকো, আনন্দ থাকো, সুখে থাকো। গুরুজনদের শ্রদ্ধা এবং বাচ্চাদের বা ছোটদের ভালোবাসা দিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করবে, আর নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে। তো আজকের যে ভিডিও, তার টপিক তোমরা বুঝতেই পেরেছো। যে প্রথমেই বলে দিই, এটা একটা বিরাট পয়েন্ট বা বিরাট একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের যে কোনো চাকরি পেতে। কারণ আমরা চাকরির প্রিপারেশন শুরু থেকে যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছি, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে আমার নাম না দেখতে পাচ্ছি, ততদিন পর্যন্ত যে টেনশন বা চিন্তা নিয়ে বড়ে বেড়াই, যারা এই সময়টা বা এই জায়গাটার মধ্যে দিয়ে যায় তারাই একমাত্র বুঝতে পারে। কারণ আমরা জানি কখনোই কোনো জিনিস আমরা অন্যের কাছ থেকে নিয়ে বুঝতে পারবো না। যখন নিজে আমরা সেটা অনুভব করব বা সেই জায়গা দিয়ে যাব, তখন কিন্তু আমরা সেটা সম্পর্কে অনেকটাই অবগত হব। তো আমি জানি যে একটি ছেলে একটা পুলিশের চাকরি যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে, সেটা দেখার শুরু থেকে, অর্থাৎ প্রিলিম এক্সাম থেকে শুরু করে যে টেনশন নিয়ে এসছে, তারপর মাঠ কোয়ালিফাই করার টেনশন, মেন পরীক্ষার টেনশন, তারপর তার পাস করার টেনশন, এবং সঙ্গে লাস্ট কিন্তু ইন্টারভিউ। তো ইন্টারভিউ টেনশনটাও কিন্তু খুব প্রয়োজনীয়, মানে খুবই দেখা যায়। তো আজকে সে টেনশন দূর করার জন্য আমি তোমাদের একটু করে হেল্প করি। প্রথমেই বলি যে কলকাতা পুলিশ খুবই একটি পশ্চিমবঙ্গ সরকারের একটা লোভনীয় চাকরি, যেটা একটা সবার কাছেই একটা খুব প্রয়োজনীয় চাকরি তো বটেই, সঙ্গে কলকাতা পুলিশের চাকরি করবে এই স্বপ্ন কিন্তু অনেকেই দেখে। তো সেখানে তোমরা নিশ্চয়ই যারা কোয়ালিফাই করব ভেবেছো বা পাস করব ঠিক করেছো, যেটা তোমরা কাট অফে দেখে নিয়েছো, অনেকেই কাট অফের ভিডিও দিয়েছে, সেটা হয়তো আমি দিইনি। তো তোমরা নিশ্চয়ই সে ধারণাটা পেয়েছো যে কতটা কাট অফ তোমাদের যেতে পারে। সেটা নিয়ে আমি আলোচনা করব না। আজকের মূল যে বিষয়টা, সেটা তোমাদের 15 নম্বর যে ভাইভা রয়েছে বা পার্সোনালিটি টেস্ট রয়েছে বা ইন্টারভিউ বলতে পারো, সেটা কি করে তুমি ভালো পারফর্ম করবে সেই বিষয়ে কিন্তু সমস্তটাই বলবো। তো প্রথমেই বলেছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আস্তে আস্তে তোমাদেরকে সমস্তটা বলে দেবো। তো দেখো, প্রথমে যেটা বলি, একটি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য সব থেকে বেশি যে প্রয়োজনীয় দুটো বিষয় তোমার মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড, আর 2 নম্বর হচ্ছে সেলফ কনফিডেন্স। এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি একটা ইমপ্রেশন তৈরি করবে ভাইভা বোর্ডে যে সমস্ত ইন্টারভিউ বোর্ডের মেম্বার রয়েছে তাদের প্রতি। হ্যাঁ, একটা জিনিস আমরা জানি যে যে দিনটা আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেই দিনটা আমার কেমন যাবে বা আমাকে কেমন ধরনের প্রশ্ন করা হবে, তার উত্তরের পরিপ্রেক্ষিতে আরো কি প্রশ্ন আমার দিকে ছুড়ে আসবে, সেটাই ডিপেন্ড করে যে একটা ইন্টারভিউ কতটা ভালো হবে বা খারাপ হবে। কিন্তু সেই ইন্টারভিউর ওই জায়গাটা পর্যন্ত যাওয়ার জন্যই আমার রুমে প্রবেশ, আমার কনফিডেন্স লেভেল, আমার অ্যাটিটিউড, আমার আই কন্টাক্ট, আমার প্রিপারেশন, সবকিছুই কিন্তু ঠিক করে দিচ্ছে সেলফ কনফিডেন্স। তো সেলফ কনফিডেন্স ঠিক রাখতে গেলে এইগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। তো যারা এর আগে ইন্টারভিউ দিয়েছো তারা জানো যে এর গুরুত্বটা কত, এবং এমনও দেখা গেছে যে রিটেন খুব ভালো, কিন্তু ইন্টারভিউ একটু খারাপের জন্য তার কিন্তু নাম্বার ফাইনাল মেরিট লিস্টে আসেনি নামটা। তো এইরকমই হয়েছে। এমনও ডিফারেন্স দেখা গেছে, কেউ হয়তো ইন্টারভিউতে 15-তে 6 পেয়েছে, কেউ 15-তে 13 পেয়েছে। তো এই যে একটা গ্যাপ তৈরি করে ইন্টারভিউ, এর জন্য কিন্তু খুব খারাপ লাগার এই বিষয় যারা খুব ভালো মার্কস রিটেনে পেয়েছে। তো সেই জন্যই বলবো যে যখন তুমি ভালো করে মার্কস পেয়েছো,
সেটা তোমার যেমন চেষ্টা ইন্টারভিউ ভালো নাম্বার তোলার, তেমনি যারা ভালো মার্কস তোলোনি তাদের কাছেও এটা সুযোগ যে ভুলটা তুমি মেন পরীক্ষা দিয়ে এসছো সেই ভুলটা শুধরে নেওয়ার, যে এখানেও একটা ভালো নাম্বার তুমি তুলে অন্যদের যারা তোমার থেকে এগিয়ে রয়েছে তাদেরকে পিছিয়ে ফেলতে পারো। দেখো, লড়াই তো সব সময় সবার ক্ষেত্রেই করতে হবে, যারা এগিয়ে রয়েছে তাদেরও লড়াই, যারা পিছিয়ে রয়েছে তাদেরও এগিয়ে যাওয়ার লড়াই। তো সবাইকেই কিন্তু সেভাবে প্রিপারেশন নিয়ে এগোতে হবে। তো ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে শুরু করব? ইন্টারভিউ প্রিপারেশন শুরু করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ছেলে এবং মেয়েদের কোড কি থাকবে, ড্রেস কোড, এবং তার রুমের মধ্যে কথা বলার কিরকম কথা বলতে হবে। 3 নম্বর হচ্ছে কোন কোন বিষয়গুলো আমাদেরকে জেনে যেতে হবে। তো এক এক করে আমি সমস্ত বিষয় আলোচনা করব। তোমাদের যা প্রশ্ন থাকবে, এক্সট্রা যা প্রশ্ন থাকছে বা থাকতেও পারে মনের মধ্যে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আমি যতটা পারবো তোমাদের সেগুলো রিপ্লাই দেবো। ঠিক আছে? তো দেখো, এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। 15 নম্বরই কিন্তু তোমার পরবর্তী লাইফ, পরবর্তী স্বপ্নটাকে নির্ধারণ করছে। তো এটাকে কখনোই হেলায় হারাবে না। অনেক পরিশ্রম করেছো, একটা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের পরীক্ষায় একটা ইন্টারভিউতে আসার জন্য যে কতগুলো ধাপ পেরোতে হয়, তুমি যেটা নিজে ধাপ পেরিয়ে এসছো সে তারা কিন্তু অবশ্যই জানো। তো এটাকে কিন্তু হেলায় হারালে হবে না, এটাই তোমার কাছে লাস্ট সুযোগ। তো চলো, প্রথমে আমরা যে জিনিসটা দেখে নেব আজকে, সেটা হচ্ছে যে ড্রেস কোডটা কেমন থাকবে। একটা ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের ইমপ্রেস করার জন্য ড্রেস কোডটা কেমন, তার আই কন্টাক্ট, তার পজিটিভ অ্যাটিটিউড, তার কনফিডেন্স লেভেল কেমন থাকতে হবে, সেইগুলো নিয়েই আমাদের আলোচনা। তো প্রথমেই দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ছেলেদের কেমন পোশাক, মেয়েদের কেমন পোশাক, এগুলো কিন্তু আমাদের জানতেই হবে, তাই না? তো এইগুলো জানার সাথে সাথে আমরা আরো অনেক কিছুই জানবো পরবর্তী পেজে। তো প্রথমেই দেখো যে এখানে আমি তোমাদের একটা নোট করেছি, সেটা হচ্ছে ড্রেস কোডটা সম্পর্কে আমাদের ভালো করে ওয়াকেবল থাকতে হবে। কারণ একজন মানুষের ড্রেস কোড, তার ড্রেস কোডের সাহায্যে বোঝা যায় যে তার মধ্যে কতটা শৃঙ্খলা রয়েছে বা কতটা সে নিজেকে গুছিয়ে রাখতে শেখে, বা তার একটা অ্যাটিটিউড কিন্তু সেই জায়গা থেকেই আসবে। তো ড্রেস কোড অবশ্যই খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? ইম্পর্টেন্ট পার্টের ড্রেস কোডটা আমাদের মনে রাখতে হবে, এবং সঙ্গে দেখো আমি বাকি জিনিসগুলো বলে দিচ্ছি। প্রথম হচ্ছে দেখো, ছেলেদেরকে কি পোশাক পরতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো ছেলেদের যে পোশাকটা পরতে হবে তোমরা দেখে নাও, আমি তো দিয়ে দিয়েছি। ছেলেদের পোশাকটা দেখো কি রকম হবে। ছেলেদের পোশাকটা হবে হালকা এক কালারের ফুল হাতা জামা, হালকা এক কালার, ডিপ নয়, হালকা এক কালারের ফুল হাতা জামা এবং ডিপ কালারের প্যান্ট, বেল্ট সহ গুজে পরতে হবে, সঙ্গে কালো জুতো। ঠিক আছে? তাহলে আমরা কি পরবো, যে হালকা এক কালারের, ঠিক আছে, ফুল হাতা জামা, ডিপ কালারের প্যান্ট পরবো, ঠিক আছে, বেল্ট সহ গুজে পরতে হবে এবং সঙ্গে কি কালো জুতো থাকবে। তো এটা হচ্ছে তোমার একটা ফর্মাল ড্রেস, যেটা তোমাকে ইমপ্রেস করতে সাহায্য করবে। দ্বিতীয় কি, মেয়েদের কি পোশাক দরকার? মেয়েদের শাড়ি পরতে পারো অথবা সালোয়ার কামিজ পরতে পারো, সেটা দুটোর মধ্যে যেটা খুশি পরবে। ঠিক আছে? চলো 3 নম্বর দেখো পয়েন্ট, নো ওভার কনফিডেন্স। দুটো জিনিস খুব গুরুত্ব দিতে হবে। এই দুটো জিনিস যদি তুমি গুরুত্ব দিয়েছো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ অনেক ভালো হবে। ইন্টারভিউ ভালো করার কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। প্রথমে কি বলেছি, নো ওভার কনফিডেন্স। দেখো, একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছি আর যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে অনেক কিছু বেশি জানেন। তো তাদের কাছে আমার কনফিডেন্স ওভার দেখানোর, তাদেরকে অতিরঞ্জিত করে কনফিডেন্স দেখিয়ে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টাটা কখনোই নয়। জাস্ট অ্যাজ একজন পুলিশ কর্মী বা একজন পুলিশের অ্যাটিটিউড কতটা হলে নিজেকে পুলিশ মনে হবে বা তারা মনে করবে যে আমি একজন পুলিশ হওয়ার যোগ্য, ঠিক ততটা অ্যাটিটিউড কিন্তু তোমাকে রাখতে হবে। সেই জন্য কোনো ওভার কনফিডেন্স কিন্তু তোমার মধ্যে যেন না থাকে। প্রথমত কি না, তাড়াহুড়ো করবেন না, মানে তাড়াহুড়ো করা যাবে না, খুব শান্ত মেজাজে থাকতে হবে, শান্তভাবে স্যাররা যা জিজ্ঞেস করবে তার যথাযথ উত্তর দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ তাড়াহুড়ো কিন্তু করা যাবে না।
তাড়াহুড়ো করলেই কিন্তু অসুবিধা আছে। বোঝানো যাবে যে না আমি বিরাট কিছু জানি, আমি বিরাট ব্যাপার একখানা, তো সেইটা করা যাবে না। শান্ত হয়ে ঠান্ডা মাথায় উত্তর করবেন। হ্যাঁ, একদম শান্ত হয়ে যা প্রশ্ন আসবে তার সঠিক উত্তর শান্ত হয়ে দিতে হবে। আর শান্ত হওয়ার এই একটাই কারণ, কারণ উত্তর যদি ভুলবশত অন্য কিছু বেরিয়ে আসে বা অন্য দিকে চলে যায়, তাহলে সেই প্রশ্নের থ্রুতে কিন্তু ইন্টারভিউ প্রশ্নকর্তারা প্রশ্ন করবেন এবং তোমার গোটা ইন্টারভিউটাও খারাপ হয়ে যেতে পারে, প্রিপারেশনের সাথে তার কোনো তালমিল হবে না। তো সেক্ষেত্রে তোমার মধ্যে কনফিডেন্স তখন আস্তে আস্তে কমতে থাকবে, যেহেতু তুমি পারছো না, ঘামতে শুরু করবে এবং তোমাকে তারা জেকে ধরবে, মানে যেটাকে বলে চেপে ধরা। তো সেইটা যেন না হয়, তাড়াহুড়ো করা যাবে না এবং ঠান্ডা মাথায় কিন্তু তোমাদের উত্তর করতে হবে। তারপর কি টেনশন ফ্রি। দেখো, টেনশন ফ্রি বলা যত আর করা তত হয় না, কিন্তু হতে হবে, এটাই কথা। যে একটা কথা হচ্ছে একটা পরীক্ষাতে প্রেসার দিয়ে সেই পরীক্ষার অ্যান্সার করে আসা, আর বাইরে থেকে বলা যে না এই প্রশ্নের উত্তর পারলি না, বলাটা কিন্তু অনেক সহজ। যারা পরীক্ষা দিয়েছে তারা জানে, যারা ইন্টারভিউ ফেস করবে তারা বুঝতে পারবে যে তাদের প্রেসারটা কত। তবুও আমরা জানি যে এটা হবে, কিন্তু হতে থাকতে হবে, টেনশন ফ্রি হতে হবে। যদি না হই তাহলে আমাদের ভুল হবে, আমরা ভালো করে ইন্টারভিউ দিতে পারবো না, মনের মতো হবে না। তো সেই জন্য আমরা উত্তর জানা না থাকলে বলবেন যে স্যার আমার জানা নেই, বা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে হ্যাঁ, এই কথাগুলো বলার সময়ও কিন্তু কোন প্রশ্নে করবে এইরকম উত্তর, সেটাও কিন্তু জানতে হবে। এটা হবে সিচুয়েশন বেস কোশ্চেন। যদি তোমাকে বলে তখন কি তুমি বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না? সিচুয়েশন বেস কোশ্চেন কোনোদিন কিন্তু মনে হয় না যে আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তোমাকে গুছিয়ে বলতে হবে। হ্যাঁ, তুমি বলতে পারো কি যেগুলো স্ট্যাটিক জিকে ধরতে পারে, তোমার সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন করলো বা পুলিশ সম্পর্কে কিছু প্রশ্ন করলো, সেইখান থেকে তুমি বলতে পারো যে স্যার আমার এটা এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু আমার জানা নেই কথাটা, যে আমার জানা নেই জিকেতে তুমি বলতে পারো, ঠিক আছে? আমার জানা নেই তোমার জিকেতে বলতে পারো, স্ট্যাটিক জিকেতে, কারেন্ট অ্যাফেয়ার্সে বলতে পারো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেটাও বলতে পারো। কিন্তু সিচুয়েশন বেসড কোশ্চেনে তুমি কখনোই বলতে পারো না যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কারণ আমার এই মুহূর্তে মনে পড়ছে না মানে আমি আগে ওই মুহূর্তটা মনে রেখেছিলাম কিন্তু এখন মনে করতে পারছিলাম, সেটা তো নয়। সেই সিচুয়েশনে কি বুদ্ধি তোমার আসবে, তোমার কমন সেন্স, তোমার উপস্থিত বুদ্ধি তোমার কেমন, সেটা কিন্তু তোমাকে যাচাই করে নেবে। কারণ তুমি এমন একটা কাজের জন্য যাচ্ছ বা চাকরির জন্য যাচ্ছ যেখানে লিটিগেন্ট পাবলিকের সাথে, জনগণের সাথে, সাধারণ মানুষদের সাথে তোমাদের যোগাযোগ কিন্তু খুব নিবিড়। তো সেই ক্ষেত্রে তুমি কি করে বিষয়টা হ্যান্ডেল করবে, এটা তোমার কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ। আর সেই জায়গাটাই কিন্তু ওনারা দেখে নেবেন, ঠিক আছে? চলো তারপরে কি জানবো? তারপরে দেখো আমরা জানবো যে আর কি কি দেখে যেতে হবে। এবার দেখে যা দেখো, প্রথমত বলি ইন্টারভিউর জন্য অনেকে ভাবে যে স্যার পড়াশোনা করার দরকার নেই। হ্যাঁ, এরকম ছেলেও থাকে, অনেকে বলবে, হয়তো কমেন্টও করে দেবে যে ইন্টারভিউর জন্য কোনো পড়াশোনা লাগে না, ওই দিন শুধু একটুখানি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে চলে যাও, তাহলে ইন্টারভিউ হয়ে যাবে। এবং সেটা ডিপেন্ড করে স্যাররা যা প্রশ্ন করবে তার উত্তর দেবে, তার উত্তরের থ্রুতে যে প্রশ্ন উত্তর আসবে তার উপরে আবার প্রশ্ন আসবে, এটা একদমই ঠিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কখন কি প্রশ্ন করবে বা কোন বিষয়েতে স্যাররা জিকেতে ঢুকে গেল বা কোন একটা সাম্প্রতিক ঘটনাবলীতে ঢুকে গেল, সেটা যদি হয় আর আমি যদি সেই কারেন্ট অ্যাফেয়ার্স না দেখে যাই, তাহলে তো আমি সেটাকে সেই পদ্ধতিটা বা সেই প্রসেসটাতে ভুলভাবে পৌঁছাচ্ছি না। তো সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে দেখে যেতে হবে। তাহলে আমি যে বিষয়গুলো বলছি এগুলো দেখে যাবে তোমরা, তাহলে তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে। প্রথমত দেখো, একটা ইন্টারভিউ ভালো করার জন্য প্রথমত তোমাকে নিজেকে তৈরি হতে হবে। কি রকম তৈরি? মানসিকভাবে তৈরি, যেটা বললাম। 2 নম্বর হচ্ছে নিজের জন্য একটা খাতা বানাতে হবে। সেই খাতার মধ্যে তোমাকে কি করতে হবে, সমস্ত তথ্য যা যা আমি বলেছি সেগুলো নিজে একটা রিটেন লিখতে হবে, সেগুলো একটা তৈরি করতে হবে। কারণ তুমি যেটা তুলবে তোমার নিজের জন্য বা নিজের প্রয়োজনীয়তা বা নিজের জ্ঞান কতটা কোনটাতে আছে, কোনটার প্রয়োজন, সেটা অন্য কেউ কোনোদিনই দেখিয়ে দিতে পারে না। কারণ এক্ষেত্রে নিজের তোলার ব্যাপারটা কিন্তু সব থেকে ইউনিক হবে। হ্যাঁ, এবার যদি মনে করে যে না, কিছু কিছু জিনিস আছে যেটা সবার জন্য ইউনিভার্সাল, যে এই জিনিসটা এখানে এটা সবার জন্যই সমান হবে, তো সেই ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে কোনো স্টাডি মেটেরিয়ালস ইন্টারভিউর জন্য লাগবে, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে?
আমরা কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব যদি তোমাদের প্রয়োজন হয়, এবং কি কি কন্টেন্ট আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো, দেখে নিয়ে তারপর তোমরা যদি মনে করো যে যেটা নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই নেবে, নাহলে জোর করার কিছু নেই। আমি এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আসিনি, ঠিক আছে। অনেকে মেসেজ করছে কারণ আমাদের ইন্টারভিউ ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর এসআই এর আছে, ওয়্যারলেস অপারেটর আছে, প্রাইমারি আছে, কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল আছে, প্রচুর আছে। অনেকে আমাদের সাথে পরিচিত এবং অনেকে ফোন কল করেছো ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে, এবং তারা স্টাডি মেটেরিয়ালসও খোঁজ করতে, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের একটু বলে দেওয়া দরকার। তো দেখো আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কি কি আমাদের দেখে যেতে হবে। এই জিনিসগুলো আমাদের দেখে যেতে হবে, তোমরা নিশ্চয়ই এগুলো সম্বন্ধে অবগত হবে, তবে যেগুলো তোমার বাদ চলে যাচ্ছে সেই সম্পর্ক কিন্তু জানতে হবে। প্রথমত দেখো আপনার অর্থাৎ সাক্ষাৎকারের ব্যক্তিগত তথ্য, তোমার নিজস্ব ব্যক্তিগত যে তথ্য আছে, তোমার ব্যক্তিগত সম্পর্ক জানতে চাইবে, এবং তোমার ব্যক্তিগত যা তথ্য আছে সেই কটা সম্পর্কে তোমার নিজেকে ওয়াকিবল হতে হবে। এবং ব্যক্তিগত তথ্যের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হবিটা। আর হবিটা যখন বলবে তখন যাই বলো না কেন, আমি এখানে সবাইকে বলি, যাই বলি না কেন, আমি বেগুন চাষ করতে পারি, আমি মাঠে ধান চাষ করতে পারি, বা আমি গল্পের বই পড়তে পারি, আমি খেলা করতে পারি। হবি এমন একটা জিনিস যেটা আমাদের আনন্দ দেয়, সবকিছু থেকে আলাদাভাবে রাখে, এরকম কিছু বলাই ভালো। এবং সেক্ষেত্রে সেই হবিটা রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার তোমায় ধরতে পারে, এটা তুমি মাথায় রাখো। তাহলে হবিটা ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিগত তথ্য এবার কি, বাবা কি করেন, মা কি করেন, বাড়িতে কতজন আছে, তোমার বাড়ি কোথায়, বাড়ির এখানে আশেপাশে যে জিনিসগুলো আছে সে সম্পর্কে জানতে হবে। এই হচ্ছে তোমার ব্যক্তিগত তথ্য। দ্বিতীয় নম্বর কি, 1 নম্বর কমপ্লিট, বা 2 নম্বর হচ্ছে নিজের জেলা সম্পর্কে জানতে হবে। তাহলে আমি যে জেলা থেকে যাচ্ছি সেই জেলা সম্পর্কে জানতে হবে, জেলার ডিএম এর নাম, এসপির নাম, তুমি যে থানায় থাকো সেই থানার সাহেবের নাম, এসডিপিওর নাম দরকার হলে, এবং নিজের জেলার দর্শনীয় স্থান, নিজের জেলার গুরুত্বপূর্ণ কোন কোন জিনিসগুলো আছে, কোনো প্রয়োজনীয় যদি খাবার থাকে তাহলে সেগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। মহকুমা, থানা সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু জানতে হবে। 3 নম্বর কি, পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে হবে। আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যে যেমন কি ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, ফসল, প্রতীক ইত্যাদি। প্রতীকটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো জিকের মধ্যেও তোমরা অনেক সময় পরীক্ষায় পড়েছো, এগুলোও কিন্তু ইন্টারভিউতে মাঝে মধ্যে ধরে নিতে পারে। দেখো কিভাবে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে এটা কেউ ঠিক করে দিতে পারে না, সেটা ইন্টারভিউ বোর্ডের মেম্বারই ঠিক করবেন। তবে যে রকমের প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা থাকে সেটা নিয়ে আলোচনা, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বরে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে অর্থাৎ রাজ্য পুলিশ সম্পর্ক জানবে, এবং কলকাতা পুলিশ সম্পর্কেও কিন্তু সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু রাখতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশ কবে প্রতিষ্ঠিত, এর লোগো কি বা এর কি, এম কি যেটা থাকে আমাদের, ঠিক আছে। তারপরে কলকাতা পুলিশের সেটা থাকতে হবে, কবে প্রতিষ্ঠিত, শাখা কোনগুলো, এদের মোটো কি, সমস্ত কিছু কিন্তু আমাদের জানতে হবে। প্রধান পদে কে আছেন, সব থেকে হাইয়েস্ট র্যাঙ্কে কে আছেন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ এই রিলেটেড পুলিশ রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের জানতেই হবে। তারপর দেখো রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের বিভিন্ন পদ ও স্টার সংখ্যা, অবশ্যই কোন পদে, অর্থাৎ পদগুলোর নাম জিজ্ঞেস করতে পারে। তোমরা দেখে থাকবে আমাদের যে ইন্টারভিউ ভিডিওগুলো রয়েছে এর আগে, সেখানে কিন্তু এরকম ইন্টারভিউতে প্রশ্ন স্যাররা করেছেন যে পদগুলো বলো, বা নিচ থেকে 3টে পদ বলুন, ওপর থেকে 3টে পদ বলুন আপনি, এবং সেখানে স্টারের সংখ্যা জিজ্ঞেস করতে পারেন, এবং পদগুলোর নাম কি এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেখতে হবে 5টা পয়েন্ট। এরপরে দেখো আরো কিছু জিনিস আছে যেগুলো দেখে যেতে হবে। কিরকম, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন পদে আসীন ব্যক্তিগণ, অর্থাৎ বর্তমানে যে সমস্ত পদগুলো রয়েছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের রেল মিনিস্ট্রি, শিক্ষা দপ্তর, রাজ্যে যেমন পুলিশ মন্ত্রীকে, এগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, কিন্তু কে কোন পদে রয়েছে এটা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। তো এই ব্যক্তিগুলোর নাম এবং তোমাদের কিন্তু দেখে নিতে হবে। নেক্সট কি 7 নম্বরে দেখো রাজ্যের বিভিন্ন প্রকল্প, খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের বিভিন্ন প্রকল্প এখন এই সরকার চালাচ্ছে, এই সম্পর্কে আমাদের কিন্তু অবগত হতে হবে। যেমন তোমাদের কন্যাশ্রী, পথশ্রী, ঠিক আছে, তারপরে যে সমস্ত রূপশ্রী রয়েছে, তারপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের প্রশ্ন ধরতেই পারে, সেফ ড্রাইভ সেভ লাইফ যেগুলো রয়েছে, মানে পুলিশের প্রচার যেগুলো, তো সেই টাইপের যে প্রকল্প রয়েছে এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। তো এইগুলো যেন তোমাদের মিস না হয়। 8 নম্বর পয়েন্টে কি না, নিজের সাবজেক্টের বেসিক কোশ্চেন। নিজের সাবজেক্টের বেসিক মানে ধরো কারো ইতিহাস আছে, তোমার সাবজেক্ট জিজ্ঞেস করতে পারে যে তোমার কি সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করেছো, যদি কেউ ইতিহাস
ইতিহাস বলো, তাহলে তার ইতিহাসের বেসিক কোশ্চেন গুলো মনে রাখতে হবে। দেখো বেসিক কোশ্চেনই মনে রাখতে হবে, খুব ডেপথে হয়তো ধরবেন না, বেসিক ধরলেই তোমার উত্তর থেকেই মোটামুটি তারা যদি স্যাটিসফাইড হন তাহলে বুঝতে পারবে যে না ছেলেটার মধ্যে পড়াশোনা আছে এবং এ পড়াশোনা করেছে। তো একদমই বেসিক কোশ্চেন যদি তোমাকে ধরা হয় যে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে তুমি বলতে পারলে না, তাহলে তারা কি ইমপ্রেসড হবেন? তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার, ঠিক আছে। স্ট্যাটিক জিকের মধ্যেও থাকবে, আবার ধরো কারো ইংলিশ রয়েছে তাকে ইংলিশ সাবজেক্ট থেকে বেসিক ধরতে পারে, বিজ্ঞান থাকলে বিজ্ঞান থেকে ধরতে পারে, অর্থাৎ নিজের যে সাবজেক্ট এটাও কিন্তু একটুখানি আমাদেরকে খেয়াল করতে হবে এবং তার কি না বেসিক কোশ্চেন গুলো মনে রাখতে হবে, সেগুলো জেনে যাওয়া উচিত। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন কি সাম্প্রতিক ঘটনাবলী, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সাম্প্রতিক ঘটনাবলী, কারণ বর্তমান সময়ের সাথে বিশেষ করে পুলিশের চাকরি যখন তুমি করতে যাচ্ছ সময়ের সাথে তুমি ঠিকমতো চলছো কিনা, বর্তমান খবরগুলো তোমার মধ্যে আছে কিনা, তুমি আপডেট কিনা, এটা কিন্তু তোমার খুব জানা দরকার। কারণ আমাদের যত আমরা আপডেট থাকবো তত আমরা সতর্ক থাকতে পারবো, সমস্ত বিষয়ে আমরা অবগত থাকতে পারবো এবং এটা পুলিশের কিন্তু প্রত্যেকটা স্টাফের বা যে সমস্ত পদে ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু থাকেন। তো এটাও তোমাদের মধ্যে কিন্তু এই গুণটা ওনারা দেখে নিতে চাইবেন। দেখো সবার ক্ষেত্রে হয়তো সব সময় সব প্রশ্ন সমান হবে না, কিন্তু কাউকে এটা কাউকে ওটা কাউকে ওটা এটা কিন্তু প্রশ্ন তোমাদের করবে, কারণ প্রচুর পার্ট আমি তোমাদের বললাম 10খানা মোট পার্ট রয়েছে। এই পার্টের মধ্যে থেকে সবাইকে তো আর সব কোশ্চেন ধরবে না একটা ইন্টারভিউতে, কিন্তু বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা থেকে ধরতে পারে। তো কার কোথা থেকে আসবে সেটা তো এখন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু সেই কারণে তোমাদের কিন্তু দেখে নিতে হবে। তো সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারটা তোমরা বর্তমান যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ বা এখন যে প্রিপারেশন নিচ্ছ, তোমার পাস্ট 1 মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্স খুব হেভি যেগুলো তোমাদের পয়েন্ট হয় আর কি হেডলাইনে থাকে, সেগুলো কিন্তু জানা দরকার। বিশেষ করে বিভিন্ন দুর্ঘটনা, বিশেষ করে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন পদের ব্যক্তি বা কোনো একটা ভারতবর্ষে নতুন কোনো ঘটনা ঘটছে এরকম কিছু বিল, তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর বিশেষ করে যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে সেদিন কিন্তু সেই দিনকার বা 2-3 দিন আগেকার পেপার কিন্তু তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। তারপরে দেখো 10 নম্বর, 10 কিন্তু সবথেকে মোস্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা আমি তোমাদের বলে রাখি, কারণ তোমাদের সিচুয়েশন বেসড কোশ্চেন কিন্তু থাকবে। কারণ তোমার মধ্যে পরিস্থিতি অর্থাৎ সময়ের উপর ডিপেন্ড করে কোনো জিনিসকে হ্যান্ডেল করার ক্ষমতা নির্ভর করছে এই সিচুয়েশন বেসড কোশ্চেন দেখে। কারণ তোমার মধ্যে সেই জিনিস সাবলীলতা আছে কিনা, তোমার মধ্যে সেই তোমার সিক্স সেন্স আছে কিনা, সেইগুলো কিন্তু ওনারা দেখে নেবেন এবং এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই। ধরে নাও যে এটা মোটামুটি তোমার থাকবে। এবার এক্ষেত্রে কিরকম প্রশ্ন হয় তোমরা যেমন অনেকে শুনে থাকবে, আপনার ঊর্ধ্বতন অফিসার যদি কোনো ভুল কাজ করে তাহলে আপনি সেটা দেখতে পেলে কি করবেন বা বুঝতে পারছেন কি করবেন এইরকম, অথবা এরকম সিচুয়েশন বেস যে আপনি এক সময় ডিউটি দিচ্ছেন কিন্তু সেই সময় রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছেন, তো সেইখানে উনি মাঝ রাস্তায় আটকে গেছেন, উনাকে পার করতে হবে, অথবা কিছু লোক চোর চোর বলে চেঁচিয়ে উঠলো, পাশে একজন দুষ্কৃতী দেখা গেল, তাকে আপনি ধরতে যাবেন। তো এই টাইপের বেসিক যে জিনিসগুলো সিচুয়েশন বেস কোশ্চেন থাকে এগুলো কিন্তু আমাদের জেনে যেতে হবে এবং এখান থেকে তোমার বুদ্ধিমত্তার পরিচয় হবে যে তুমি সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখো কিনা গুরুত্ব বুঝে। কারণ প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের গুরুত্ব থাকে, কোনটাতে আমরা প্রায়োরিটি বেশি দিই সেই বুঝে কিন্তু অনেক সময় উত্তরটা তারা চুজ করেন এবং তোমার উত্তরের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা থাকবে যাতে মনে হবে যে না ডিউটির সাথে সাথে মনুষ্যত্ব বোধের যে বিষয়টা সেটা থাকে এবং সেটা তুমি স্যারদেরকে ইমপ্রেস করতে পেরেছো। তো সেই জন্য সিচুয়েশন বেসড কোশ্চেন ব্যাপারটা কিন্তু ভালো করে যত পারবে প্রশ্ন নিজের মনের মতো করে লিখবে, তৈরি করবে, যারা অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করবে, নিজে কিছু উত্তর করার চেষ্টা করবে, সবসময় সে বুলির মতো নয়, নিজের মতো করে গুছিয়ে বললে এটা সুবিধা হবে, সেটাও কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তো সেই জন্য এটাকে আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। এই পার্টটা ভালো করে দেখতেই হবে, তবে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হবে। তো দেখো এতগুলো পার্ট, 10খানা পার্ট দিলাম, প্রত্যেকেরই কোনো না কোনো পার্ট থেকে কোশ্চেন আসতেই পারে। প্রিপারেশন আমরা ঠিকমতো নিয়ে যাব এবং আমাদের বেস্ট কিন্তু আমরা ইন্টারভিউ দেব, ঠিক আছে। তো চলো ভালো করে প্রিপারেশন নাও, নিজের মতো করে খাতা বানাও, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি, এবং নিজের মতো করে একটা সেলফ প্রিপারেশনের মধ্যে থাকো। ডাউট জিনিসগুলো কারো অভিজ্ঞর সাথে আলোচনা করো, নিজে মক দেওয়ার চেষ্টা করো, আয়নার সামনে নিজের বলার চেষ্টা করো। অনেক কিছু কিন্তু হেজিটেশন যে জিনিসগুলো বা কথা বলতে অস্বস্তি বোধ সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। আর সম্পূর্ণ যদি তোমাদের কোনো ডাউট থাকে বা মনে হয় যে না প্রথমবার অনেক ভয় আছি, কোনো একটা কোর্স জয়েন করলে ভালো হয়, তো আশেপাশে যে সমস্ত সেন্টার যারা কোর্স করাচ্ছে অবশ্যই জয়েন করো এবং যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে এবং যে
তোমরা ফোন নাম্বার পেয়েছো, সেটাতে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। বেস্ট অফ লাক, ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে ইন্টারভিউ নাও, এবং যদি সফল হও তো ভালো করে প্রিপারেশন নিতে থাকো সফল হতে চাইলে। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।